আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এখনো ক্ষমতাধর হাসিনা সরকারের আমলারা। আজকের নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। গত 15.5 বছরে হাসিনা সরকারের অনিয়ম ও লুটপাটের সহযোগী হিসেবে দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 32 জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব এবং কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের সচিবের মর্যাদায় নিয়োজিত রয়েছেন। জনপ্রশাসনের শীর্ষ পদে থাকা পৃথক বলয় তৈরি করেছেন পতিত হাসিনা সরকারের এসব আমলা। উপদেষ্টা পরিষদের নির্দেশনা ও নীতি বাস্তবায়নের গতি না ফেরা এবং ক্ষেত্র বিশেষে বাস্তবায়ন না হওয়ার পেছনে এসব আমলার অসহযোগিতাকে দায়ী করছেন জনপ্রশাসনের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা ও প্রশাসনের 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে আমার দেশের। তাদের মতে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আগের সরকারের সুবিধাভোগীরা রয়েছেন। ফলে প্রশাসনকে গতিশীল করা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের সরানোর পর দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়ার মতো দক্ষ ও যোগ্য কর্মকর্তা সংকট রয়েছে বলেও জানান তারা। এ সুযোগ নিয়ে ভুয়া ভোট, রাতের ভোট ও দামি ভোটের কারিগর ডিসি ও এসপিদের অনেকেই এখন প্রশাসনের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। প্রশাসনকে গতিশীল করা ও বিগত সরকারের সুবিধাভোগী এবং 3টি ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করলেও আশানুরূপ ফল পায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাকরি বিধি ভেঙে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের নামে যেভাবে সভা সমাবেশ করা হচ্ছে তাতে সেবা ব্যাহত হচ্ছে। শেখ হাসিনা 15.5 বছরের সুবিধাভোগীরাই এখন দাবি দাওয়া নিয়ে মাঠে বেশি সোচ্চার। প্রশাসনের উচ্চ পর্যায়ের শৃঙ্খলা ও গতি ফিরে না আসায় মাঠ প্রশাসনেও বিরাজ করছে স্থবিরতা। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মহারাজা ভাবছেন। ভূমি ও স্থানীয় সরকার খাতে সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। জুলাই বিপ্লবের অন্যতম স্লোগান জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মূলোৎপাটন হলেও প্রশাসনে এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা নেই। প্রশাসনকে জনবান্ধব ও জুলাই আগস্টের চেতনা ভিত্তিক গড়ে তুলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। তাদের অভিমত, শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী আমলাদের নীতি নির্ধারণী পর্যায়ে রেখে গতিশীল ও জনবান্ধব প্রশাসন আদৌ সম্ভব নয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করার জন্য সরকার দায়িত্ব দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়কে। ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন সহ সব দপ্তর প্রধানকে শহীদ ও আহতদের নামের তালিকা চেয়ে চিঠি দেয়। সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সই করা ওই চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে বলা হয়, কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তথ্য। পরবর্তীতে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রজ্ঞাপনটি প্রত্যাহার ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে 2024 সালের 1 জানুয়ারি যোগ দেন জাকিয়া খানম। ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের তদন্ত করতে অর্থ মন্ত্রণালয় জানতে পেরেছে, জাকিয়া খানম যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব নিয়েছেন, যা চাকরিবিধির গুরুতর লঙ্ঘন। দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। জাকিয়া খানম এখনো নিজ পদে বহাল আছেন। প্রশাসনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাজারো সহযোগী সক্রিয়। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেও এসব সহযোগী তাদের ফ্যাসিবাদী পুনর্বাসনের কাজ করে চলেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাতের ভোট হিসেবে কুখ্যাতি পাওয়া 2018 সালের জাতীয় নির্বাচনে 64 জেলার ডিসিরা রিটার্নিং কর্মকর্তা এবং 494 জেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। 2024 সালের নির্বাচনের আগেও তাদের অধিকাংশ
অধিকাংশই পদোন্নতি নিয়ে বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করে। রেজিম চেঞ্জের পর তাদের অধিকাংশই আগের পদে বহাল রয়ে গেছেন। 2018 সালে রাতের ভোটের সময় রিটার্নিং কর্মকর্তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালনকারী এখন নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কপিরাইট অফিস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, তথ্য ব্যবস্থাপনা ও পরিসংখ্যান বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, উড়াল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ভূমি সংস্কার বোর্ড সদস্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রাজুক, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রশাসনের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে নিয়ে। বিগত সরকারের আমলেও প্রভাবশালী সচিব হিসেবে তার পরিচিতি ছিল। সম্প্রতি অযাচিতভাবে ভ্যাট আরোপ করে সারা দেশের সরকারকে বিব্রত ও বিতর্কিত করেন এ সচিব। সচিব আবু হেনা মোর্শেদ জামান শিগগিরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ্য সচিব পদে নিয়োগের প্রশাসনের আওয়ামীপন্থী ঊর্ধ্বতন কর্মকর্তারা জোর চেষ্টা করছেন বলেও প্রশাসনে আলোচনা রয়েছে। কর্মকর্তারা টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ওই আমলে তিনি 3টি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির একটি ইউনিটের সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রয়েছেন তিনি। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ সচিবকে নিয়েও প্রশাসনে ব্যাপক আলোচনা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। একজন রাজনৈতিক নেতা জানান, 2014 সালের একতরফা নির্বাচনের সময় তিনি সাতক্ষীরায় ডিসি থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের বহু বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ওই সময় গোটা সাতক্ষীরা জেলাকে বিরোধী মুক্ত করা হয়েছে। পুলিশ বাহিনীতে শেখ হাসিনার অনুসারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, জুলাই গণহত্যার ঘটনায় সাভারের প্রথম শহীদ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যদের দায় মুক্তি দিয়ে প্রতিবেদন পেশ করা হয়েছে। অথচ ওই ঘটনার মর্মান্তিক দৃশ্যের ভিডিও দেশে বিদেশে ব্যাপক ভাইরাল হয়। ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত পতিত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পলাতক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল মামলা তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। এ প্রতিবেদন তৈরিতে তাকে চাপ দেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনীতে বিগত সরকারের প্রতি অনুগত এমন অনেক কর্মকর্তা রয়েছেন। তাদের চিহ্নিত করে মতামত দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিরোধীদের গুম নির্যাতনে জড়িত আওয়ামী আমলাতন্ত্র বিষয়ে সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে 8 পৃষ্ঠার একটি সংস্কার প্রস্তাব পেশ করেছেন। এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, প্রশাসনে কর্মরত কর্মকর্তারা মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থায় মাঠ প্রশাসনের সাধারণ প্রশাসন পরিচালনা, আন্তঃবিভাগ সমন্বয় দায়িত্ব পালন, ভূমি ও উন্নয়ন ব্যবস্থাপনা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সিভিল প্রশাসনে তার স্বকীয়তা হারিয়ে একটি দলীয় প্রশাসনের রূপ নেয়। ওই সরকারের প্রত্যক্ষ মদদে 2014, 2018 ও 2024 সালে বিনা ভোট, নৈশ ভোট ও ডামি ভোটের অবৈধ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন, গুম, খুন, মানবাধিকার ও মুক্ত চিন্তা হরণকারীদের সাথে সিভিল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিল। ওই আমলে দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছিল। এই চোরতন্ত্রে আইনসভা, নির্বাহী বিভাগ, ব্যবসায়িক অলিগার্ক এবং সামরিক বেসামরিক আমলারা
সহযোগী ছিলেন। দলীয় কাঠামোতে তৈরি প্রশাসনের কাঁধে ভর করে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে স্থায়ী রূপ দিতে পেরেছিলেন বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার রেজিমে প্রশাসনের মেধা, যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন ছিল না। দলীয়করণ করতে গিয়ে গোটা প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে দেওয়া হয়েছিল। জনপ্রশাসনকে পুরোপুরি আওয়ামী প্রশাসনে পরিণত করা হয়েছিল। ফলে ওই সময় রাষ্ট্রের স্বার্থ নয়, আওয়ামী লীগের দলীয় স্বার্থ রক্ষা করাই ছিল কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। দলীয় বৃত্ত থেকে প্রশাসনকে বের করে মেধা, যোগ্যতার ভিত্তিতে সত্যিকারের জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সংস্কার কাজ চলমান বলেও জানান সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। তিনি বলেন, গত 3টি ভুয়া ভোটের কারিগর ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনকে দমাতে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ের একটি কমিটি কাজ করছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।